বিলেত ফেরত ওই কালো সাদা বিলাইয়ের থেকে দূরে থাকবি। আর বড় আপুর থেকেও ওই ব্যাডার সাথে কথা বলবি না। এত বছর খোঁজ নিল না, এখন আসছেন ভালোবাসা দেখাতে। দেখবি এখন ভালোবাসা ভাতের ফ্যানার ন্যায় উতলে পড়বে। এদের আশেপাশে যেতে তোকে যেন না দেখি, দূরে থাকবি। বড় আব্বুকে আমার মোটেও পছন্দ না। ওরা আবার কি করেছে তোর সাথে? তুই বুঝবি না, ওদের আশেপাশে যাবি না। তুই এত সুন্দরী, তোর নজর লেগে যাবে। যা, কি সব বলিস? এসিটা অন কর। না। তাহলে ফ্যানটা চালা। না, বিল উঠে যাবে। তুই তো আর বিল দিবি না, আব্বু দিবে। আহা, বুঝিস না কেন? সঞ্চয় করছি এখন থেকে ভবিষ্যতের জন্য। তুই এত অলস কেন? বলে দে, এখান থেকে উঠতে পারবি না। আর আব্বুর টাকা সঞ্চয় করে কি হবে? আমরা ছাড়া কে খাবে? জানিস, তাহলে বলিস কেন কাজের জন্য? আব্বার টাকা আমি খাবো, হয়েছে? এখন চুপ। অন্যদিকে সকলের সাথে কুশল বিনিময় শেষে নিজেদের মধ্যে কথা বলছিল সৈয়দ বাড়ির লোকেরা। হেলাল সাহেব অনিকা আর আরিশাকে ডেকে নিজের পাশে বসালেন। হালকা হেসে বললেন, মায়েরা আমার কেমন আছো? আলহামদুলিল্লাহ বড় আব্বু, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। পড়াশোনা কতদূর? আমি এবার এইচএসসি দিয়েছি, আর আরিশা এসএসসি ক্যান্ডিডেট। ভালো, ভালো করে পড়াশোনা করো। রেজাল্ট ভালো হলে তোমাদের উপহার দেওয়া হবে। সেটা বুঝলাম, কিন্তু ফ্রান্স থেকে আমাদের জন্য কিছু নিয়ে আসেননি? এনেছি মা, এনেছি। তোমাদের জন্য না এনে আমি থাকতে পারি? ইসরাত নুসরাত কোথায়? আসছি পর্যন্ত দেখতে পেলাম না। আপুরা রুমে বড় আব্বু। ও, তাদের কথার সমাপ্তি ঘটল গম্ভীর রাজভারী গলার আওয়াজে। আব্বু, আমার রুমটা দেখিয়ে দিলে ভালো হতো। এই জাইনকে কেউ তার রুম দেখিয়ে দাও। লুৎফা বেগম ছুটে আসলেন তখন। দোতলার ডান পাশের প্রথম বেডরুম পাড়ি দেওয়ার সময় রিনরিনে মেয়েরই গলা শোনা গেল। নিচে যাবি না বরাবর ফুপির সাথে দেখা করতে? ফর্মাল শার্ট ও প্যান্ট পরিহিত সুঠাম দেহের এক পুরুষ উঠে দাঁড়ালো সোফা থেকে। শান্ত অথচ গম্ভীর গলায় বলল, আপনারা কথা বলুন, আমি রুমে যাচ্ছি। আরিশা, প্লিজ আমাকে আমার রুমটা দেখিয়ে দাও। দোতলায় গিয়ে শুনতে পেল আরস কর্কশ গলায় কেউ কাউকে শাসাচ্ছে। বিলেত ফেরত কালো সাদা বিলাইদের থেকে দূরে থাকবি। আরিশা, নিজের রুমের দিকে হাঁটতে হাঁটতে বলল আরস। আরিশা শুনতে পায়নি, তাই আরস আবারও ডেকে উঠল। আরিশা, জি ভাইয়া। এই রুমে কে থাকে? জি, বড় আপু আর মেজো আপু। একটু আগে কার গলার স্বর শোনা গিয়েছিল? মেজো আপুর ভাইয়া। ও, ওকে বলে দেবে আস্তে আস্তে কথা বলতে। মেয়েরা এত জোরে কথা বলে না, আমার পছন্দ না মেয়েদের গলার আওয়াজ নিজ রুমের বাহিরে যাওয়ার। জি ভাইয়া। এবার তুমি যেতে পারো। আরিশা বের হয়ে গেলে আরস রুমের দরজা লাগিয়ে দিল। বন্ধ করে রাখা শ্বাস নিল এতক্ষণে। অতঃপর ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে চলে গেল। দুপুর 3টা। রুমের দরজায় নক করলো। ইসরাত দরজা খুলে বাইরে তাকিয়ে দেখলো অপরিচিত ব্যক্তি দরজায় দাঁড়িয়ে আছে। কে আপনি? ইসরাতের কাছে মুখের ডিজাইনটা চেনা পরিচিত মনে হলো। আরে, আমাকে চিনতে পারছো না? আমি জায়ান, তোমাদের কাজিন। চঞ্চল চিত্তে বলে উঠল শ্বেত বর্ণের ছেলেটা। ও জায়ান ভাইয়া, আসসালামু আলাইকুম। কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, ভালো আছি। তুমি কেমন আছো? জি ভালো। তোমার নামটা জানতে পারি? আসলে চিনতে পারছি না, অনেক দিন পর। না না, অনেক বছর পর দেখা। আমি ইসরাত। ভাইয়া আসুন না, ভেতরে আসুন। জায়ান রুমের ভেতর প্রবেশ করে দেখলো বেশ পরিপাটি করে রাখা। বিছানায় বসতে গিয়ে চোখ পড়লো মেঝেতে। সেখান থেকে চুল দ্বারা আবদ্ধ একটি মাথা বের হয়ে আসলো। মেয়েটি মুখ থেকে চুল সরাতে সরাতে বলল, কোন বাল এসছে এই অসময় আমাদের রুমে? নুসরাত, গালাগাল করতে না করেছি না, তারপরেও তুই গালাগাল করছিস। মানুষ চোখে লাগে না তোর? চারদিকে চোখ ঘুরিয়ে নুসরাত শোধায়। কোথায় মানুষ? জায়ানকে হঠাৎ করে খেয়াল করলো সে। জায়ানের উপর থেকে নিচ পর্যন্ত চোখ ঘুরিয়ে নিয়ে জানতে চাইলো, এ আবার কে? ও জায়ান ভাই, আমাদের কাছে। জায়ান? এ আবার কে? কখনো তো নাম শুনিনি। আচ্ছা যাই হোক, কেমন আছেন? আমি জানি আপনি ভালো আছেন। কষ্ট করে আর বলতে হবে না, ভালো আছেন বলে এখানে আসতে পেরেছি। তুমি তো দেখি আমার তুলনায় বেশি কথা বলো। এতদিন জানতাম শুধু আমি বেশি কথা বলি, এখন দেখি তুমিও। তোমাকে আমার অনেক পছন্দ হয়েছে। আপনার কথা শেষ হলে আপনি আসতে পারেন। কি? বলছি এবার নিজের রুমে যান। আর কতক্ষণ আমাদের রুমে থাকবেন? নুসরাত, এটা কি ধরনের অসভ্যতামি? আচ্ছা তাহলে আসি ইসরাত। জায়ান চলে গেল। এর মধ্যে নাজমিন এসে বলে গেলেন দুপুরের খাবার খাওয়ার জন্য। নুসরাত এমনভাবে বসে থাকলো যেন আজ বোম মারলেও এখান থেকে উঠবে না। আর 10 মিনিট পর নিচ থেকে আবারও ডাক এলো খাবার খাওয়ার জন্য। ইসরাত নুসরাতকে টেনে নিয়ে যেতে নিলে নুসরাত বলল, আরে বোন দাঁড়া, ওড়না তো নিতে দে। রুমের ভেতর এসে ওড়না ভালোভাবে মাথায় পেঁচিয়ে নিচে নামলো নুসরাত।
ধীরে ধীরে হেঁটে অগ্রসর হলো যেখানে দলবদ্ধ হয়ে বসে আছেন হিলাল সাহেব, লিপি বেগম আর মেহেরুন্নিসা। ইসরাত চোখ নিচের দিকে নামিয়ে সালাম দিল। আসসালামু আলাইকুম বড় আব্বু, ভালো আছেন আপনারা? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। মা, তুই কেমন আছিস? জি আমি ভালো আছি। ইসরাতের পেছন থেকে নুসরাত বের হয়ে আসলো, সালাম দিয়ে চুপ করে দাঁড়িয়ে রইল। হেলাল সালামের উত্তর দিয়ে দুজনের দিকে তাকিয়ে রইলেন। মেহেরুন্নিসার দিকে তাকিয়ে বললেন, ইসরাত কোনটা আর নুসরাত কোনটা? অনেক বছর পর দেখা, আর ভিডিও কল দিলে তো ওরা কখনো কথা বলতো না। তুই কোনটা বড়? নুসরাতের দিকে আঙ্গুল দ্বারা ইশারা করে বললেন, ওটা নাসিরের বড় মেয়ে, আর ইসরাতের দিকে ইশারা করে বললেন, ও ছোট মেয়ে। ধর, ওইটা ছোট মাইয়া, ওইটা বড় মাইয়া। নুসরাতকে দেখে মনে করেছিলাম ও ইসরাত। ইসরাতের তুলনায় তো ও লম্বা, তাই আর কি। জাইন আর আরশের সাথে দেখা করেছো? জি না। সবাই দেখে ভাইবা লয় বড় ডারে ছোট আর ছোট ডারে বড়। নাজমিন খাবার দিতে এসে দেখলেন নুসরাত ব্যাগি জিন্স সাথে ক্রপ টপ, চুলগুলো কোনোভাবে খোপা করে মাথায় ওড়না পেঁচিয়ে নিচে চলে এসছে। দেখে মনে হচ্ছে 6-7 মাস ধরে খাবার খায়নি। নাজমিন বেগম নুসরাতকে সতর্ক বার্তা দিয়ে বললেন, তোর পিছে অনেক মার পড়বে নুসরাত। এইসব কি পড়েছিস? তুই গোসলও করিসনি, ফকিন্নির মতো চেহারা নিয়ে মানুষের সামনে আসলি কিভাবে? তোর যদি এই ব্যাটা ছেলে মার্কা কাপড় আমি না জ্বালাই তাহলে আমার নাম বদলে দিস। নাজমিন বেগম চিবিয়ে চিবিয়ে নুসরাতের কানে কানে বলে চলে গেলেন কিচেনে। সাথে ইসরাতকেও চোখ দেখাতে ভুললেন না। এর মানে তোরও হচ্ছে। ইসরাত জিজ্ঞেস করলো, ভাইয়ারা কোথায়? ওরা একটু একটু খেয়ে রুমে চলে গিয়েছে রেস্ট করার জন্য। ও নুসরাতকে দেখিয়ে বললেন লিপি বেগম, ও মনে হয় কম কথা বলে। হ বৌমা হ, ও কম কথাই বলে। দেখালাও কেমনে চুপ মায়েরা আসছে বেটা ছেলে। আচ্ছা আমি আসছি, আমার কিছু কাজ আছে। আপনারা ইশরাতের সাথে কথা বলেন। শার্টের বোতাম লাগিয়ে নিচের দিকে নামছিল আরশ, আর ওপরের দিকে উঠছিল নুসরাত। চুলের খোপা খুলে যাওয়ার জন্য চুলে বান করছিল। মাঝ সিঁড়িতে আরশের বাহুর সাথে হালকা ঘর্ষণ হয় নুসরাতের। নুসরাত সেদিকে ভ্রুক্ষেপ না করে সিঁড়ি বেয়ে ওপরে রুমের দিকে চলে যায়। আরশ পেছনে ফিরে তাকালো কার সাথে ঘর্ষণ লেগেছে দেখার জন্য। লম্বা ফিনফিনে শরীরের একটা মেয়ে অতি দ্রুত সিঁড়ি বেয়ে ওপরে উঠছে দেখত। আরশের কাছে মনে হলো মেয়েটার কাছে ধাক্কা লাগাটা নিতান্তই স্বাভাবিক বিষয়। বিড়বিড় করে আওড়ালো, একবার সরি বলার প্রয়োজন বোধ করলো না, বেয়াদব মেয়ে। নিচে নেমে ইসরাতের সাথে দেখা হলো। কুশল বিনিময় শেষে বলল, মাম্মা, আমি মাহাদির সাথে দেখা করতে যাচ্ছি, ফিরতে লেট হবে। কথা শেষ করে বাড়ির বাইরে চলে গেল আরশ। শুভ জিজ্ঞেস করলো, কি গো শালিকা কন, কোথায় ছিলে এতক্ষণ? রুমে ছিলাম দুলা ভাই, আপনারা কখন এলেন? ওই তো সবার সাথে। ইসরাত তো নিচে ছিল, বলেনি তোমায়? হ্যাঁ হ্যাঁ বলেছিল, ভুলে গিয়েছিলাম। চলুন দুলা ভাই, বাহির থেকে হেঁটে আসি। চলো শালিকা কন। বাগানে গিয়ে সাজিদা আর মামোর সাথে দেখা হলো নুসরাত আর ইসরাতের। মামো খেলা করছিল শুভ্রর সাথে, সাজিদা তাদের পাশে বসে মোবাইল স্ক্রল করছিল। সাজিদা আর মামোর সাথে কুশল বিনিময় করার পর নুসরাত ইসরাত শুভ্রের সাথে খেলা করতে লাগলো। শুভ্রের সাথে খেলা করতে করতে নুসরাত শুধালো, কি রে মোমো, দেখাও হয়েছে বিদেশিদের সাথে? দেখা করেছি, তুই দেখা করেছিস? না এখনো করিনি, রাত এমনিতেই দেখা হবে। জানিস জাইন ভাইয়া আর জাইন ভাইয়া দেখতে একই রকম। এই গাধি, ওরা জমজ, এজন্য এরকম দেখতে। নুসরাত কথা শেষ করে মামোর মাথায় গাঁটটি মারল। মাথায় হাত বুলিয়ে মামো বলল, উফ, মানুষ কেন? বলদের মতো কথা বললে মার খাবি। আকস্মিক বৃষ্টির ফোঁটা পড়তে শুরু করলো। সাজিদা আকাশের পানি চেয়ে বিরক্তির সহিত বলে উঠল, গরমের দিনে এসব কি হয়? সকালে রোদ তো বিকেলে বৃষ্টি। এর মধ্যে জোরালো বাতাস শুরু হলো। বাতাসের সাথে কিছুটা বৃষ্টির বেগও বাড়ল। সাজিদা ও ছেলেকে কোলে তুলে বাড়ির ভেতর চলে গেল। মামু আর শুভ কথা বলতে বলতে ভেতরে চলে গেল। ইশরাত আমার জুতোগুলো নিয়ে বাসার ভেতরে যা, আমি বাড়ির পেছনের দিকে যাচ্ছি। এখন আবার কোথায় যাচ্ছিস তুই? আসছি আসছি, বাগানে একটু কাজ আছে। বলতে বলতে নুসরাত হাওয়া হয়ে গেল। এর মধ্যে মুষলধারে বৃষ্টি শুরু হলো। ইসরাত দৌড়ে বাড়ির ভেতর যেতে গিয়ে থেমে গেল, কারণ পেছন থেকে কেউ তার হাত চেপে ধরেছে। ধীরে ধীরে পেছন ফিরে তাকিয়ে দেখলো একটা ছেলে তার হাত চেপে ধরে দাঁড়িয়ে আছে। ব্রুকুচকে তাকালো ইসরাত। কিছু জিজ্ঞেস করতে যাবে এমন সময় গমগমে পুরুষালী গলার স্বরে পুরুষটি জিজ্ঞেস করলো, বৃষ্টিতে ভিজছে কেন সে? পুরুষ কণ্ঠটি কানে বজ্রপাত করলো। ইসরাত নিজের হাত ছাড়িয়ে আনলো লোকটার কাছ থেকে, চোখ নিচের দিকে নামিয়ে নিল চুপচাপ। বৃষ্টির টপটপ পানিতে ভিজে যেতে থাকলো ইসরাত ও পুরুষটি। পুরুষটি বিরক্তি নিয়ে তাকালো গোলগাল বিশিষ্ট মেয়েটির দিকে।
একটা প্রশ্নের উত্তর দিতে এত সময় লাগে নিজ মনে ভাবলো। অপেক্ষার অবসান ঘটিয়ে উত্তর আসলো মেয়েটার কাছ থেকে। আমি বৃষ্টিতে ভিজছি না ভাইয়া। ছোট্ট উত্তর করে বাড়ির ভেতর প্রবেশ করলো। পুরুষটি ভ্রুকুচকে তাকিয়ে রইল ইসরাতে যাওয়ার দিকে। তাকে কি মেয়েটা চিনতে পারেনি? হয়তোবা। অনেক বছর পর দেখা হওয়ার জন্য রাতে খাবার এক এক করে খাওয়া হলো। প্রথমবারে খেতে বসলো সৈয়দ বাড়ির পুরুষেরা ও ছেলেরা। দ্বিতীয়বার বসলেন বাড়ির মেয়েরা ও মহিলারা। খাওয়া দাওয়া শেষে পুরুষেরা সবাই নিজ নিজ রুমে চলে গেলেন। মহিলারা কিচেনের কাজ শেষ করে রুমে চলে গেলেন। রাত 2টা। টার্গেট সিরিজ দেখছিল নুসরাত। লাস্ট পর্ব দেখা শেষে বিছানা থেকে উঠে বসলো। শরীর ম্যাজম্যাজ করার জন্য হাত উপরের দিকে তুলে শরীরের আলসি কমালো। পাশে তাকিয়ে দেখলো ইসরাত পাকিস্তানি ড্রামা দেখছে। ঘুমাবি না? ঘুমোবো একটু পর, এইটা শেষ করে। নুসরাত ইসরাতকে ছেড়ে দিল ওর মতো। রুমের দরজা খুলে বের হলো। পুরো বাড়ি অন্ধকার দেখলো। হাত দিয়ে হাতড়ে হাতড়ে সিঁড়ির দিকে গেল। অন্ধকারে নুসরাতকে দেখতে কিছুটা ভূতের মতো মনে হলো। নিজের পেছন থেকে হাঁটার শব্দ শুনে হালকা ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালো নুসরাত। অন্ধকারে পরিষ্কার মুখ দেখা না গেলেও শরীরের গড়নে মনে হলো কোনো পুরুষ। হাঁটা থামালো। পুরুষটাকে জায়ান মনে করে ডাকলো। জায়ান ভাইয়া। অপর পাশ থেকে কোনো শব্দ ভেসে আসলো না। উত্তর আসতে না দেখে নুসরাত আর কোনো কথা না বলে সিঁড়ি বেয়ে নিচে নেমে যেতে লাগলো। অন্ধকার থাকায় পা পিছলে পড়ে যেতে নিতেই পুরুষালী হাত কোমর পেঁচিয়ে ধরলো। এমন সময় মেহরুন্নিসা নিজের রুম থেকে বের হলেন। মেহরুন্নিসার রুমের আলো এসে নুসরাতের চোখের ওপর পড়লো। হাত দ্বারা নিজের মুখ ঢাকা দিল নুসরাত আলোর হাত থেকে বাঁচার জন্য। ততক্ষণে পুরুষালী হাতের বাহিরে চলে এসছে সে। কি রে, দুটো কি বিরিত করতাছস? আকস্মিক এমন প্রশ্নে নুসরাত ভয় পেয়ে গেল। মেহরুন্নিসার অগোচরে বুকে ফু দিয়ে চোখ নাক বিকৃত করে নুসরাত বলল, ইয়াক, দাদা এসব কি বলো? তাইলে দুইটা এখানে কি করস? তোমাকে এক্সকিউজ দিতে আমি বাধ্য নই। মেহরুন্নিসার পাশ দিয়ে যাওয়ার সময় শরীর দিয়ে হালকা ধাক্কা দিল। মেহরুন্নিসাও কম যায় না। তিনি হাত তুলে ঠাস করে নুসরাতের পিঠে থাপ্পড় মারলেন। থাপ্পড় খেয়ে পেছন ফিরে তাকালো না। মেহরুন্নিসাকে রাগানোর জন্য হেসে উঠল নুসরাত। দাদা তোমার হাতে জোর কমে গিয়েছে, একটু ব্যথা লাগেনি। বুড়ি হয়ে গিয়েছো বোঝাই যাচ্ছে। হাঁটার তালে খোপা করা চুলগুলো পিঠের ওপর ছড়িয়ে পড়ল। আরস তাকিয়ে থাকলো ফিনফিনে শরীরের মেয়েটার যাওয়ার দিকে। দুজনের কথোপকথন পেছনে দাঁড়িয়ে এতক্ষণ শুনছিল সে চুপচাপ। এই ঝগড়ুটে মেয়ের মুখ দেখার ইচ্ছে জাগলো। ইচ্ছেকে ধামাচাপা দিয়ে কিচেনের দিকে গেল। মেহরুন্নিসা কখন থেকে আরসের পেছনে পড়ে আছে নুসরাত আর তার মধ্যে এতক্ষণ কি হচ্ছিল জানার জন্য। আরস কফি বানাতে বানাতে বলল, কিছু চলছিল না। আমি জানি তোগোর মধ্যে কিছু চলতাছে। দাদি, কোনো কিছুই চলছে না। তুমি আজব কথাবার্তা বলছো। ওই মেয়ের মুখ পর্যন্ত আমি এখনো দেখিনি, আর তুমি কি না কি ভেবে বসে আছো। তোমার চিন্তা ভাবনা ঘড়ির কাঁটার তুলনায় আরো দ্রুত চলে। একটু আগে দেখলাম তোরা দুইটা জোরাজোরি করতাছিস। এখন আমারে বুড়ি পাইয়া বোকা বানাইবার চাও। তুমি কি নাটক দেখাইলা আরস? আর মুখ দেখনি এইটা আমারে বিশ্বাস করবার কও? আমি বুঝি, সব বুঝি। আজগুবি কথাবার্তা বলো। কি বুঝো তুমি? যাও ঘুমোতে যাও। ঘুমের চোখে কি দেখতে কি দেখেছো, আর নাটক কি দেখাবো? আজব কথা বলো দাদি। মেহরুন্নিসাকে দুই হাত দিয়ে জড়িয়ে ধরে আরস ওনার রুমে ঢুকিয়ে দিল। আরস আমি সব দেখা লইছি। কাল সকালে বাহিরে কইমু তুই আর নুসরাত ইন্টু পিন্টু করতাছিলি। মেহরুন্নিসার কথা মাছি দাঁড়ানোর ভঙ্গি করে উড়িয়ে দিল আরস। আচ্ছা, এখন ঘুমিয়ে পড়ো। গতকাল সকালে যা করার করো, যা বলার বলো। এখন ঘুমাও তো দাদি, ঘুমাও। রৌদ্রোজ্জ্বল সকাল। হাতে পানির পাইপ নিয়ে ইসরাত বাগানে পানি দিচ্ছিল। অতিরিক্ত গরম পড়ায় রোদের তাপে গাছগুলো মুচড়ে যাচ্ছে। হঠাৎ বাড়ির দিকে চোখ গেলে দেখতে পেল গ্রে কালার শার্ট, ব্ল্যাক কালার প্যান্ট পরিহিত সুঠাম দেহের পুরুষ হেঁটে এদিকেই আসছে। ইসরাত চোখ আলগোছে সরিয়ে নিল। কি করছো? বাগানে পানি দিচ্ছি, দেখতে পাচ্ছেন না ভাইয়া? না, এমনি জিজ্ঞেস করলাম। নাস্তা করে ফেলেছো? এখনো করিনি, একটু পর করবো ভাইয়া। চলে আসো, একসাথে নাস্তা করব। আমি এখনো নাস্তা করিনি। ইসরাত কথা না বাড়িয়ে জাইনের সাথে বাড়ির ভেতর গেল। নাস্তার টেবিলে বসতেই অনিকা এসে নাস্তার টেবিলে জাইনের সাথে লেগে বসলো। নাস্তা করেছিস? হ্যাঁ করেছি। ভাইয়ের সাথে একবার করে নাও। ইসরাত, তোমাকে কিছু দিব? না ভাইয়া, লাগবে না, আমার শেষ। জাইনের মুখ চুপসে গেল। ইসরাত নাস্তা শেষ করে নিজের রুমের দিকে চলে গেল। রুমে গিয়ে নুসরাতকে মুচড়ামুচড়ি করতে দেখলো। মাথা বিছানার দিকে দিয়ে বালিশ চেপে ধরে শুয়ে আছে। শরীরে হাত দিয়ে তাপ পরীক্ষা করে দেখলো স্বাভাবিক আছে কিনা। ফজরের ওয়াক্তে নামাজের পর থেকে পেট ব্যথার জন্য কান্না করছিল।
শরীর ঠিক থাকলে এতক্ষণে কথা বলতে বলতে কান ঝালাফালা করে দিত। এমন সময় রুমের দরজায় নক পড়ল।